হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এএম ক্লাসেস। আমি এর আগে তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস দিয়েছিলাম যে হাউ টু স্কোর দ্য 95% ইন হিস্ট্রি। তো আজকে আগে যেরকম আমি বলেছিলাম যে আজকে তোমাদের প্রথম ক্লাস আসবে ইতিহাসের ধারণা এই টপিকটার উপরে। আমরা অনেকেই এই টপিকটাকে ইগনোর করে যাই যে স্যার কোশ্চেন আসে না, বোরিং লাগে পড়তে, কিন্তু ইগনোর করলে আমাদের হবে না। এটলিস্ট মাধ্যমিকে তোমাদের বা মাধ্যমিক 2027-এ তোমরা এই যে ইতিহাসের ধারণা এই চ্যাপ্টার থেকে 6 মার্কের ম্যাক্সিমাম 6 মার্ক পর্যন্ত কোশ্চেন তোমরা দেখতে পাবে। 6 মার্ক কিরকম থাকবে? এর মধ্যে থাকবে তোমার এমসিকিউ এখান থেকে, তার সাথে থাকবে তোমার এসিকিউ এন্ড প্রবাবলি তোমার একটা 4 মার্কস এর একটা কোশ্চেন এখান থেকে তোমরা দেখতে পাবে। এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখনো যারা ইতিহাস পড়া শুরু করোনি তারা আজ থেকে স্টার্ট করে দাও। আমার রেগুলার ভিডিও আপডেট আসতে থাকবে। আমাদের 3 দিন ক্লাস থাকবে সপ্তাহে, সোমবার, শুক্রবার আর বুধবার। এই 3 দিন তোমরা এখান থেকে ক্লাস পেয়ে যাবে। তো আজকের যেটা টপিক হচ্ছে ইতিহাসের ধারণা। তোমরা প্রত্যেকেই জানো যে ইতিহাস কি, ইতিহাস কবে হয়েছিল, ইতিহাসের জনককে, এই বিষয়ে তোমরা প্রত্যেকেই অবগত আছো। তাহলে আমি যেটা প্রথমেই বলবো যে ইতিহাসের যে জনক তোমরা প্রত্যেকেই জানো, গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। কিন্তু এবার আমাকে বলো যে বৈজ্ঞানিক ইতিহাসের জনক কে স্যার? তাহলে এবার আমাকে বলো যে স্যার বৈজ্ঞানিক ইতিহাসের জনক কে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন যে বৈজ্ঞানিক ইতিহাসের জনক কে? তাহলে এটা লিখে নাও তোমরা। বৈজ্ঞানিক ইতিহাসের জনক হচ্ছে বৈজ্ঞানিক ঐতিহাসিক হচ্ছে কে আমাদের? না, থুথিডিডিস। কি নাম? আরেকবার আমি রিপিট করে দিচ্ছি, থুথিডিডিস। এটা আমাদের এমসিকিউ কোশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট যে বৈজ্ঞানিক ইতিহাসের জনক কে। এবার আমরা পড়বো যে অতীতের যে কাহিনীগুলো রয়েছে না, সেটাকে আমরা সাধারণত 3টে ভাগে ভাগ করে থাকি: এনসিয়েন্ট ইন্ডিয়া, মিডাইভাল ইন্ডিয়া এন্ড মডার্ন ইন্ডিয়া, বা এনসিয়েন্ট হিস্ট্রি, মিডাইভাল হিস্ট্রি এন্ড মডার্ন হিস্ট্রি। এবার আমরা এখানে যেটা বলবো যে আমাদের ইতিহাসের মাধ্যমিকের পুরো ইতিহাসটাই বেশ হচ্ছে আধুনিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য। আধুনিক ইতিহাস চর্চা মানে, আধুনিক ইতিহাস চর্চা হচ্ছে অষ্টাদশ শতাব্দীর পর থেকে বিংশ শতক পর্যন্ত যে ইতিহাস চর্চা হয়েছিল সেই ইতিহাস চর্চাই হচ্ছে আমাদের আধুনিক ইতিহাস চর্চা। তো এবার আমরা এখানে যে আধুনিক ইতিহাস চর্চার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাবো তার মধ্যে, আচ্ছা এটা প্রত্যেকেরই হয়ে গেছে, তাহলে আমি একটু ইরেজ করে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিও বা লিখে নিও, ঠিক আছে? তাহলে আধুনিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি দেখতে পাবো? আধুনিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্যের মধ্যে আমরা প্রথমেই দেখতে পাবো যে ঐতিহাসিক জি জে বেনার। কি নাম বললাম? ঐতিহাসিক জি জে বেনার। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঐতিহাসিক জি জে বেনার তার একটি বিখ্যাত বই আছে, বইটির নাম তোমরা কেউ বলতে পারবে? এটা প্রথম চ্যাপ্টারেই আছে কিন্তু, যে ঐতিহাসিক জি জে বেনর তার একটি বিখ্যাত বই হচ্ছে হিস্ট্রি, ইটস পারপাস এন্ড মেথড। কি? হিস্ট্রি এন্ড ইটস পারপাস এন্ড মেথড। এই বইটি খুবই গুরুত্বপূর্ণ আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে। এবার স্যার আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে আমরা কি কি দেখতে পাবো? না, আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে আমরা দেখতে পাবো খেলার ইতিহাস দেখতে পাবো, ডান্স নৃত্য ইতিহাস দেখতে পাবো, খাদ্যের ইতিহাস দেখতে পাবো, এছাড়া চলচ্চিত্রের ইতিহাস, আত্মজীবনী, এবং এছাড়া বিভিন্ন যে আধুনিক সমাজে যে ক্রমবর্ধমানে যে সমস্ত জিনিসগুলা চর্চায় এসেছে সেই সমস্ত ব্যাপারে আমরা জানতে পারবো। তাহলে চলো নেক্সট স্টার্ট করা যাক। তোমরা অনেকেই এই চ্যাপ্টারটা অ্যাভয়েড করে যাও কারণ এখানে প্রচুর ফ্যাক্ট আছে এবং রিলেট করতে পারো না। তাহলে চলো এখান থেকে আমরা ব্যাপারটাকে জেনে নিই যে আধুনিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্যে কি কি বলা হয়েছে। তাহলে আগে যে টপিক দুটো লেখালাম আশা করি প্রত্যেকে লিখে নিয়েছো। আধুনিক ইতিহাস চর্চার প্রথম যে ভাগ রয়েছে সেটি রয়েছে নতুন সামাজিক ইতিহাস। কি রয়েছে? নতুন নতুন সামাজিক ইতিহাস। এই নতুন সামাজিক ইতিহাস কবে থেকে স্টার্ট হয়? এই নতুন সামাজিক ইতিহাস স্টার্ট হয় 1960, অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের এই নতুন সামাজিক ইতিহাস স্টার্ট হয়েছিল।
তাই নতুন সামাজিক ইতিহাসে কি ব্যাপারে বলা আছে, এটা তো কোশ্চেন আসতেই পারে না যে নতুন সামাজিক ইতিহাস কি, বা অনেক একটা প্রিভিয়াস এর কোশ্চেনে দেখবা যে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যে নয়া সামাজিক ইতিহাস চর্চা কি। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, ইতিহাস চর্চা কি। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার বেসিসে আমরা পড়বো। চলো তাহলে এটার অ্যান্সার কি কি হতে পারে সেই বিষয়ে আমরা একটু লিখে নিই। চলো প্রত্যেকেই আশা করি তোমরা কপি পেন নিয়ে বসেছো, তাহলে আমার সাথে সাথে তোমরা একটু লিখে নিলে তোমাদেরও রিভিশন হয়ে যাবে। স্যার বলতে পারবে যে নতুন, আচ্ছা নামে কি বুঝতে পারছো, নতুন সামাজিক ইতিহাস সম্পর্কে কি বুঝতে পারছো, একটু আমাকে জানাও যে নতুন ইতিহাস সম্পর্কে তোমরা কি বুঝতে পারছো। স্যার নতুন সামাজিক ইতিহাস হলো 1960-এর দশকে কি করেছিল, 1960-এর দশকে যে 1960-এর দশকে মানুষ যে নতুন জীবনযাত্রা চলা শুরু করে, এই নতুন জীবনযাত্রা চলার যে পথ দেখানো সেটা এই নয়া সামাজিক ইতিহাসকে ধরেই স্টার্ট করা হয়েছিল। তাহলে এই যে নয়া সামাজিক ইতিহাস রয়েছে, এই নয়া সামাজিক ইতিহাসে কি হয়েছিল, আচ্ছা 1960-এর দশকে দুজন বিখ্যাত এডিটর ছিলেন, মার্ক ব্লগ আর লুসিয়েন ফেভার। এনারা দুজন মিলে কি করেছিল, তা অ্যানাল পত্রিকা বের করেছিল। আচ্ছা এই অ্যানাল পত্রিকাতে কি হতো, এই অ্যানাল পত্রিকাতে নতুন যে সামাজিক ইতিহাস তার রূপরেখা বর্ণিত হয়েছিল। স্যার নতুন সামাজিক ইতিহাস কি, শুধুমাত্র ভারত নয়, ব্রিটেন, কানাডা, আমেরিকা এবং বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্তে এই দ্য অ্যানাল পত্রিকার মাধ্যমে কি ছড়িয়ে গেছিল, নতুন সামাজিক ইতিহাসের উপরে। এই নতুন সামাজিক ইতিহাসের রূপরেখায় কি ছিল, কারা কারা পার্টিসিপেট করেছিল বা অংশগ্রহণ করেছিল, ছাত্র, কৃষক, নারী, শ্রমিক, এনারা প্রত্যেকেই এই ইতিহাসের নতুন যে রূপরেখা, অর্থাৎ যে সমাজে যে নতুন বর্ণ বিভেদ ছিল বা সমাজের মধ্যে যে সমান অধিকার, তার পরিপ্রেক্ষিতে এনারা কি করেছিল, বিদ্রোহ স্টার্ট করেছিল। এই বিদ্রোহ স্টার্ট করার ফলে এই নতুন সামাজিক ইতিহাসের সূচনা হয়েছিল। তাই এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক আমাদের এই কোশ্চেনে লিখতে হবে, সেটি হচ্ছে যে নিম্ন বর্গের ইতিহাস। তোমরা প্রত্যেকেই জানো নিম্ন বর্গ কথাটার অর্থ কি। আচ্ছা আমাকে বলতে পারবে যে স্যার নিম্ন বর্গের ইতিহাস চর্চাটা কি, ভীষণই গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিম্ন বর্গের ইতিহাস চর্চা। নিম্ন বর্গের ইতিহাস চর্চা, এই নিম্ন বর্গের ইতিহাস কি ছিল, 1980-র দশক, কত 1980-র দশকে, তখন তো প্রত্যেকেরই কি ছিল, জাতপাত নিয়ে বর্ণ বিভেদ ছিল, ইভেন স্কিন কালার নিয়েও বর্ণ বিভেদ ছিল। তো বলছে যে নিম্ন বর্গের ইতিহাস চর্চায় সমস্ত জাতপাত বর্ণ বিভেদ সমস্ত কিছু ভুলে গিয়ে যে নিম্ন বর্গের মানুষরা যে ইতিহাস চর্চার রূপরেখা গঠিত করেছিল, সেই ইতিহাস চর্চাকেই কি বলা হচ্ছে, নিম্ন বর্গের ইতিহাস বলা হচ্ছে। ঐতিহাসিকরা মনে করছে, কি মনে করছে, যে নিম্ন বর্গের ইতিহাস চর্চায় ভারতের বা পৃথিবীর বুকে নয়া সামাজিক ইতিহাস প্রতিষ্ঠা হচ্ছিল। তাহলে অবশ্যই বুঝতে পারলে যে নয়া সামাজিক ইতিহাস আসলে তোমরা কি কি দিবে। চলো তাহলে এটা একটা তোমাদের অ্যান্সার লেখার প্যাটার্ন আমি বলে দিলাম। এবার এই কোশ্চেনটার যে ডেমো অ্যান্সার সেটা তোমরা আমার টেলিগ্রাম গ্রুপ, যেটা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপে, সেই গ্রুপের মধ্যে পেয়ে যাবে। তাহলে নেক্সট আমরা যাই নেক্সট টপিকে। চলো তাহলে আমাদের নেক্সট টপিক কি আসছে, নেক্সট টপিক আসছে আমাদের খেলার ইতিহাস, তার সাথে থাকছে খাদ্য ব্যবস্থার ইতিহাস আর শিল্পের ইতিহাস। এর আগে আমরা যেটা করলাম যে নয়া সামাজিক ইতিহাস, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, এবং এই যে তিনটি সাব টপিক আছে এখান থেকে 1 মার্কের কোশ্চেন বা শর্ট কোশ্চেন এই ধরনের কোশ্চেন সাধারণত দেখতে পাই। ঠিক আছে, তাহলে এবার আমরা জানবো যে খেলার ইতিহাস কি। খেলার ইতিহাস হচ্ছে প্রথমে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে বিশ্বের প্রাচীনতম খেলা তার নাম কি, মানা কালা। মানা উত্তরে গুলিয়ে ফেলবে না, মানা খেলা, মানা কালা। ঠিক আছে, তাহলে এটি ছিল বিশ্বের প্রাচীনতম ইতিহাস। এছাড়াও আমরা আরো জানতে পারবো যে এখান থেকে ধরো আরো বিভিন্ন এমসিকিউ আছে ইম্পর্টেন্ট, যেরকম চীন দেশে প্রথম আমার কি ঘুড়ি তৈরি হয়েছিল। তাছাড়া তুমি বলতে পারো যে উড়ন্ত শিখ কাকে বলা হয়, প্রত্যেকেই জানো মিল্খা সিংকে উড়ন্ত শিখ বলা হয়।
আর কি বলা হয়, হকির জাদুঘর কাকে বলা হয়, তাহলে মেজর ধ্যানচাঁদকে বলা হয় কি হকির। তো এই ধরনের আমরা এমসিকিউ কোশ্চেন এখান থেকে মোস্ট প্রবাবলি দেখতে পাবো। এই ধরনের যত এমসিকিউ থাকবে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপ এম ক্লাসেসে পেয়ে যাবে। তাহলে প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নিও, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো। ঠিক আছে, ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, প্রত্যেকেই জয়েন করে নিও টেলিগ্রাম গ্রুপ। এবার কথাটা হচ্ছে যে খেলার ইতিহাস কি ইভলভ হয়েছে, অষ্টাদশ শতকে কি খেলার ইতিহাস ছিল, বিংশ শতাব্দীতে কি খেলার ইতিহাস এসেছে এবং একবিংশ শতাব্দীতে কি খেলার ইতিহাস আছে, সেই বিষয়টাই হচ্ছে আমাদের জানা। এখন যেরকম খেলার ইতিহাসটা আরো ইভলভ হয়েছে, অলিম্পিক স্টার্ট হয়েছে, তারপর তোমার খেলার ইতিহাসে ফুটবল প্রতিযোগিতা হচ্ছে, ক্রিকেট ক্রিকেট প্রতিযোগিতা হচ্ছে, আরো বিভিন্ন যে প্রতিযোগিতামূলক খেলা আমরা দেখতে পাই। নেক্সট কি আছে স্যার, খাদ্যাভ্যাসের ইতিহাস। খাদ্যাভ্যাসের ইতিহাস যদি কথা বলতে যাই তাহলে আমরা সেই প্রস্তর যুগে অর্থাৎ প্রাচীন যুগের মানুষের খাবার দাবার কিরকম ছিল। প্রাচীন যুগে মানুষ কাঁচা মাংস খেত, গাছের ফল পাতা খেয়ে বেঁচে থাকতো, কিন্তু ডে বাই ডে তারা কি করলো, নিজেকে ইভলভ করলো, তারা নিজের পরিবর্তন নিয়ে আসলো। প্রথমে পোড়া মাংস খেতে শিখলো, তারপরে তারা শস্যর ব্যবহার শিখলো, তারপরে তারা কি করলো, রান্না করাও শিখেছে। তাহলে এই যে প্রস্তর যুগ থেকে নিয়ে মধ্যযুগ এবং তারপরে আধুনিক যুগে মানুষের খাদ্যাভ্যাসের কি পরিচয় এসছে, সেই ব্যাপারগুলো এই খাদ্যাভ্যাসের ইতিহাসে আমরা জেনে থাকবো। কি খাদ্যাভ্যাসের ইতিহাসে জেনে থাকবো স্যার, যেরকম ধরো তুমি যে পোলার কান্ট্রিতে চলে যাও বা ধরো ওয়েস্টার্ন কান্ট্রিতে যদি যাও, তুমি ইউরোপিয়ান কান্ট্রিতে, সেখানে দেখবে তাদের যে মানে ব্রেডের প্রচলনটা বেশি আছে, অর্থাৎ বেকিং খাবারের প্রচলন বেশি আছে। সেখানে তুমি ভারতে এসো, ভারতে যেরকম ভাত রুটি এই সমস্ত জিনিসের প্রচলন বেশি আছে। এখান থেকে একটি ইম্পর্টেন্ট এমসিকিউ, স্কটল্যান্ডকে বলা হয় কি, কেকের দেশ বলা হয়। কাকে বলা হয়, স্কটল্যান্ডকে বলা হয় কেকের দেশ। এবং ওয়েস্ট বেঙ্গলে যেহেতু আমরা পড়ছি, তো ওয়েস্ট বেঙ্গলের ইতিহাস জানা খুবই দরকার খাদ্যাভ্যাসে। ওয়েস্ট বেঙ্গলের রসগোল্লা খুবই ফেমাস। এই রসগোল্লা কে বানিয়েছিল, রসগোল্লা না বানিয়েছিল হারাধন ময়রা। এই ব্যাপারটা আমাদের জেনে রাখতে হবে। এবং স্পঞ্জ রসগোল্লার জনক ছিল কে, নবীন চন্দ্র সেন। ঠিক আছে, তাহলে এটা কি, স্কটল্যান্ড হচ্ছে আমাদের কেকের দেশ বলা হয়, স্কটল্যান্ড কেকের দেশ বলা হয়। তো এই দুটো টপিক থেকে যত এমসিকিউ থাকবে আমি আবারও রিপিট করছি, ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও তোমরা, ওখানে সমস্ত নোটস পেয়ে যাবে, সমস্ত অ্যান্সার পেয়ে যাবে। নেক্সট হচ্ছে শিল্পের ইতিহাস। চলো, শিল্পের মধ্যে কি কি পড়ছেন, আচ্ছা শিল্পের মধ্যে নাচ করতে পারে, গান করতে পারে, আর কি আঁকাও তো পড়ে। তাহলে এই সমস্ত যে ইতিহাস, এই ইতিহাসগুলো ইভলভ হয়েছিল সময়ের সাথে সাথে। প্রাচীন যুগে একরকম ছিল, মধ্যযুগে একরকম এসছে এবং পরবর্তী সময় মানে বর্তমান পরিস্থিতিতে আরেক রকম পরিবর্তন এসেছে। তাহলে তুমি যদি দেখবে যে সেই সময় গুহার গায়ে লেখা হতো বা বিভিন্ন আঁকাআঁকি করা হতো। যদি হরপ্পান সিলস এর আমরা দেখি তাহলে সেই সময় বিভিন্ন ড্রয়িং বানিয়ে বানিয়ে তারা অক্ষর গুলাকে লিখতো, ধরো এই ধরনের চিত্র বানিয়ে বানিয়ে তারা লিখতো। ঠিক আছে, এটা এখনো পর্যন্ত কিন্তু পড়ে উদ্ধার করা হয়নি। তাছাড়া আমরা অনেক সময় দেখেছি কি, যে গুহার দেওয়ালে কি থাকতো, শিকার করা, বাঘের শিকার করা, হরিণের শিকার করা, সেই সমস্ত ব্যাপারগুলো আমরা দেখেছিলাম এই শিল্পের ইতিহাসে। আচ্ছা, শিল্পের ইতিহাসের যে মূল গ্রন্থ সেটা আমরা কোথা থেকে জানতে পারি, শিল্পের ইতিহাসের মূল গ্রন্থ আমরা জানতে পারি কি, সামবেদ থেকে। এবং এই সামবেদে বিভিন্ন রাগের কথাও বলা রয়েছে, ধ্রুপদ রাগ, এটা এক্সাম্পল রাগের। ঠিক আছে, তো এছাড়াও দেখবে যে যখন যদি আমরা ভারতের কথায় আছে, যে ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম আমরা ডান্স ফর্ম দেখতে পাই, যেরকম ধরো কাথাকলি, কুচিপুড়ি, মণিপুরি, এই ধরনের ডান্স ফর্ম আমরা শিল্পের ইতিহাসে দেখতে পাবো। তাহলে এখান থেকে যা ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে তোমরা প্রত্যেকেই আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। এবার নেক্সট যেটা আমাদের ইম্পর্টেন্ট টপিক হবে তা হচ্ছে নারী ইতিহাস। তাহলে এতটুকু আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তাহলে এখান থেকে বেশি কনসেপ্ট থাকে না, খেলার ইতিহাস, সামাজিক ইতিহাস, এই ধরনের কোশ্চেন আছে। এবং যেটা লাস্ট এন্ড টপিক, মোস্ট ইম্পর্টেন্ট টপিক থাকবে, সেটা হচ্ছে তোমাদের নারী ইতিহাস। আমাদের যেটা নেক্সট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রচুরবার এসছে, 4 মার্কের কোশ্চেন আছে সাধারণত, যে নারী ইতিহাস। নারী ইতিহাসের ব্যাপারটা জানতে গেলে আমাকে প্রথমেই তার আচ্ছা ধরো প্রথমে তোমাদের বলে রাখি, এই যখন 4 মার্কের কোশ্চেন গুলো আছে না, তো তোমরা 3টে ফরম্যাটে অ্যান্সার লিখবে, মানে একটা অ্যান্সারকে 3 ভাগে সাজাবে। প্রথম 3 থেকে 4 লাইন তোমরা রাখবে ভূমিকা,
ঠিক আছে, এবং পরের 5 থেকে 7 লাইন থাকবে, ঠিক আছে, পরের যে লাইনটা থাকবে সেখানে থাকবে মেইন বডি, যাকে বলা হয় আর কি বডি, মানে কোশ্চেনে যা চাইবে তুমি ডিরেক্ট কোশ্চেনকে অ্যাড্রেস, এবং লাস্ট 2 থেকে 3 লাইনে যেটা থাকবে সেটা থাকবে তোমার উপসংহার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার আইডিয়াল একটা 4 মার্কস এর অ্যানসার। এখানে তুমি 3.5 বা 3 প্লাস পেয়ে যাবে। এবার আমরা যেটা জানবো যে স্যার নারী ইতিহাসটা সেই সময় নারী ইতিহাস কি ছিল। তো প্রথমে নারী ইতিহাস স্টার্ট হচ্ছে কবে? 1848 এ কোথা থেকে? আমেরিকার সেনকো ফলস। কোথায়? আমেরিকার সেনকো সেনকো ফলস। এই সেনকো ফলস থেকে প্রথম নারী ইতিহাসে বা নারী আন্দোলনের সূচনা হয়। নারী আন্দোলন কেন হয়েছিল? তখনকার যে সমাজ ছিল সেই সমাজে নারীদের ভোটার অধিকার ছিল না। ঠিক আছে, ওই যে থাকে না মেন ওমেন ইকুয়ালিটি, সেই ইকুয়ালিটির ব্যাপারটা ছিল না। তো এই সেনকো ফলস থেকে প্রথম নারী আন্দোলন স্টার্ট হয়েছিল। এবার প্রথম কোথায় ভোটার অধিকার পায়? আচ্ছা, 1918 সালে ইংল্যান্ডে প্রথম ভোটার অধিকার পায়, অর্থাৎ তারা ভোট দিতে পারে। ঠিক আছে, তারপরে ইংল্যান্ডের পর কোথায় পাই? 1917-তে রাশিয়াতে কি হয়? নারীরা সমান অধিকার, অর্থাৎ নারী পুরুষের সমান অধিকার পায়। কত সালে? 1917 সালে। কোথায়? রাশিয়াতে। তাহলে এই ফ্যাক্ট গুলো তোমরা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকাতে দিতে পারো। এবার আসছে মেইন যেটা, নারী ইতিহাস কি। আচ্ছা, সেই সময় ভারতীয় নারী ইতিহাসে যা হয়েছিল যে বহু বিবাহর প্রচলন ছিল, এছাড়াও বাল্য বিবাহ, সতীদাহ প্রথা, এই সমস্ত জিনিস দেখা যায়। তাহলে বহু বিবাহ, বাল্য বিবাহ, সতীদাহ প্রথা, এই যখন ঘটনাগুলো ঘটছে অর্থাৎ নারীর উপর অত্যাচার হতো, এবং এই অত্যাচার থেকে কি হয় যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন প্রথম যে স্ত্রী শিক্ষা যতদিন হবে না আমাদের কি পশু জন্ম ঘুচবে না। অর্থাৎ স্ত্রী হচ্ছে যেহেতু একটা সমাজের কি প্রকৃত পিলার, তার উপরেই ডিপেন্ড করে থাকছে আমাদের সমস্ত কিছু কার্যকলাপ। তো তিনি প্রথম বলেছিলেন যে স্ত্রী শিক্ষা যতদিন হচ্ছে না আমাদের পশু জন্ম ঘুচবে না। এছাড়াও আরো এখানে কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো যে 1891 সাল, সম্ভব 1891 সালে মেয়েদের কি হয়, বাল্য বিবাহ সংক্রান্ত যে আইন ছিল সেটি পাস করা হয়, যে না মেয়েদের বাল্য বিবাহ দেওয়া যাবে না। তাহলে এই নারী ইতিহাসের যে মেইন ফোকাস কিসে ছিল? নারী ইতিহাসের মেইন ফোকাস ছিল ডেভেলপমেন্ট অফ ওমেন, মানে মহিলাদের কি করে উন্নতি সাধন করা যায়। এর সাথেও তোমরা যা যা ইম্পর্টেন্ট নোটস লাগবে নারী ইতিহাসের ফ্যাক্ট, যেরকম ধরো the important বুকস কি কি ছিল এই নারী ইতিহাসে, তারা ইম্পর্টেন্ট বুকস লিখেছিল, ইন্দিরা গান্ধী, মাদার টেরেসা, এদের যথেষ্ট অবদান আছে। আর কি ইম্পর্টেন্ট অ্যাসোসিয়েশন গুলো ছিল সেই সমস্ত ব্যাপারেও তোমাকে অ্যাড করতে হবে। এটার একটা আদর্শ অ্যান্সার তোমরা আমার ওই টেলিগ্রাম চ্যানেল এম ক্লাসেসে অবশ্যই আমি দিয়ে দেবো। তাহলে এখান থেকে আমি দুটো কোশ্চেন দেখলাম। প্রথমত হচ্ছে সামাজিক ইতিহাস বা নয়া সামাজিক ইতিহাস কি, এবং সেকেন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে নারী ইতিহাস কি। তাহলে এই দুটো কোশ্চেন যদি তোমরা করে যাও তাহলে এখান থেকে এটলিস্ট 4 মার্কসের কোশ্চেন তোমাদের অফার হয়ে যাবে। আর বাকি যা আছে একটা সেলফ রিড করে নিবে, তারপরে আমি আবার যা সাজেশন দিব সেখান থেকে অবশ্যই তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের মতন এখানেই আমি চ্যাপ্টারটাকে শেষ করছি। আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি সমাজ সংস্কার ও বৈশিষ্ট্য। চলো, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।